দেশে করোনায় আরও ৩৮ জন সহ মৃত্যু ছাড়ালো ১,৫০০। হটস্পট ঢাকা বাদ দিয়ে রেড জোন ঘোষণা ও বৈজ্ঞানিক বলছেন বিশেষজ্ঞরা। মাশরাফির শারীরিক অবস্থায় স্থিতিশীল। করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে পাশে রাখবে চীন। বর্তমান হারে রোগী বাড়তে থাকলে হাসপাতালের শয্যা সংকটের আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। আমাদের কাছে কোনো তথ্য নাই, এগুলি কথা, এগুলি ঘটার কথা, বাতাসের কথা, কিসের তদন্ত হবে? আদম ব্যাপারী পাপুলের পক্ষ নিলেন রাষ্ট্রদূত, বললেন সব অভিযোগ বাতাসের। রাষ্ট্রদূতের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব করে প্রতারণার ফাঁদ প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। দেশি বিদেশি ৩ সদস্য গ্রেফতার। এবং চাঁদপুরে বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা পেয়ে পুলিশের কাছে ফেরত দিলেন অটোরিকশা চালক। সততার জন্য পুরস্কার দিল পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভালো আছেন মাশরাফি বিন মুর্তজা, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই একথা জানিয়েছেন ম্যাশ। তবে সামান্য শ্বাসকষ্ট থাকায় রেগুলার চেক আপের জন্য তাকে নেওয়া হতে পারে হাসপাতালে। সেখানে একটি এক্সরে করার কথাও রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের। করোনায় আক্রান্ত মাশরাফি, এ নিয়ে একটা অজানা আতঙ্ক গ্রাস করে প্রতিনিয়ত। ভয়ে গা শিউরে ওঠে অপয়া কোনো কিছুর শঙ্কায়। মনের অজান্তেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা চলে যায় লক্ষ কোটি ভক্তের, দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরুক টাইগার ক্রিকেটের বরপুত্র। হাঁটুর 7টি সার্জারিও ম্যাশকে দমাতে পারেনি 22 গজ থেকে। বজ্রকঠিন মনোবলে সকল প্রতিবন্ধকতাকে ঠেলে তিনি ফিরেছেন ভোরের সূর্য হয়ে। তবে আলোকোজ্জ্বল ঝলমলে আকাশে হঠাৎই মেঘের আনাগোনা। ভালো নেই প্রিয় কাপ্তান, এমন গুঞ্জন ঢেকে দিতে চায় সোনালি রোদ্দুর। মাশরাফির দমযন্ত্র কেমন কাজ করছে মূলত এটা জানার জন্যই হাসপাতাল ভাবনা। চিকিৎসকের পরামর্শে সেটা নিতান্তই একটা রেগুলার চেক আপ। খুব বেশি হলে হতে পারে একটি এক্সরে, এমনই খবর ঘনিষ্ঠ সূত্রের। আর এখানেই মেলে কানাঘোষার ডালপালা। কোভিড নামের ক্ষুদ্র অণুজীব ম্যাশের দেহে বাসা বেঁধে খুব একটা সুবিধা করতে পারেনি, বরং শুরুর দিনের চেয়ে এখন আরও ভালো অনুভব করছেন তিনি। 101-এ থাকা জ্বর নেমে গেছে 99-এ। তবে সাবধানতা তার পুরনো শত্রু শ্বাসকষ্ট নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে চলছে মাশরাফির চিকিৎসা। তিনি আশ্বস্ত করেছেন ভালো আছেন টাইগার ক্রিকেটের সফলতম অধিনায়ক। করোনা তার গতিরোধ করবে এই চিন্তাটা তাই আপাতত থাক সীমানার ওপারেই। এস.এম. ইকবাল, সময় সংবাদ। দেশে 24 ঘন্টায় কোভিড-19-এ মারা গেছেন 38 জন। 15,500 নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন 3,480 জন। ব্যাপক হারে সংক্রমিত হওয়ার তথ্যের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন 40.38%। বয়স্কদের জন্য মৃত্যুর ঝুঁকি বেশি বলেও ফের সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতায় লাগামহীন আগ্রাসনে ভুগছে মানুষ। বৈশ্বিক এই অসুখের ঊর্ধ্বমুখী তাণ্ডবে সর্বত্রই যেন মৃত্যু ভয় আর অজানা শঙ্কা এখন ছায়াসঙ্গী বাংলাদেশের। দেশে করোনা সংক্রান্ত সবশেষ তথ্যের বুলেটিনেও উঠে আসে ক্রমাগতই পরিস্থিতির অবনতি ঘটছে। সংক্রমণের ঊর্ধ্বগতির ধারায় লাগাম টানা যাচ্ছে না কিছুতেই, তবে চেষ্টা চলছে টেস্ট সক্ষমতা বাড়ানোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারটি কার্যক্রম পুনরায় শুরু হবে এবং তাহলে আমাদের পরীক্ষাগার দাঁড়াবে 63টি। নতুন করে 3,480 জনের দেহে কোভিড-19-এর অস্তিত্ব মিলেছে দাবি করে বুলেটিনে জানানো হয় সংক্রমিতের হার এখন 22.37%। 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,502 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 25 জন, বাড়িতে 12 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। 24 ঘন্টায় মারা যাওয়া 38 জনের মধ্যে সর্বোচ্চ 16 জন ছিলেন 51 থেকে 60 বছর বয়সী। বিভাগ বিভাজনেও ঢাকায় রয়েছে সর্বোচ্চ ঝুঁকিতে। ঢাকা বিভাগে 15 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ প্রত্যেক বিভাগে 2 জন
বরিশাল বিভাগে 4 জন, সিলেট বিভাগে 1 জন। মহামারী মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধের পাশাপাশি বাড়ির বয়োবৃদ্ধদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যুর হার পর্যালোচনায় দেখা যায় যে 60 ঊর্ধ্ব মানুষের মৃত্যুর হার বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শনাক্তের শততম দিন পেরিয়ে যখন সংক্রমণের জোড়া খুঁজছে বাংলাদেশ, ঠিক তখনই সমন্বয়হীনতার নতুন চিত্র। সারা দেশে সংক্রমণ বিবেচনায় মাঝরাতে 10 জেলার 27টি অঞ্চল রেড জোন দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়, কিন্তু সেখানে নেই করোনা সংক্রমণের কেন্দ্র ঢাকা। এদিকে প্রজ্ঞাপন জারির কয়েক ঘন্টা আগে সময় সংবাদকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, লকডাউন বা রেড জোনে সাধারণ ছুটি নয়, বরং বিশেষ এলাকায় গুরুত্ব দেওয়া হবে ট্রেসিং আর টেস্টিংয়ে। রাশেদ লিমনের রিপোর্ট। জোনভিত্তিক বিভাজন আর লকডাউন নিয়ে জলঘোলা কম হয়নি। গত সপ্তাহে জোনভিত্তিক এলাকার নাম দিলেও তা ফিরিয়ে নেয় অধিদপ্তর। আবার লাল, সবুজ, হলুদ জোনে কি করণীয় তা জানানোর 2 সপ্তাহ পরে চট্টগ্রাম, বগুড়া, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ সহ 10 জেলার 27টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। অথচ সেই লাল তালিকায় ঠাঁই হয়নি দেশের সংক্রমণে শীর্ষ থাকা ঢাকার। এটা আসলে আমাকে যদি বলেন যে আপনি বিজ্ঞান সম্পর্কে যা বুঝেন এটা দিয়ে এক্সপ্লেইন করেন, আমি কিন্তু এক্সপ্লেইন করতে পারবো না। এটা কোনো ভিত্তি হতে পারে না। ভিত্তি হবে সবচেয়ে বেশি রোগী যেখানে আছে ওখানেই তো আপনাকে লকডাউন করতে। এদিকে প্রজ্ঞাপন প্রকাশের কয়েক ঘন্টা আগে সময় সংবাদকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছিলেন, এমন অবস্থায় লকডাউন ধারণা থেকে সরে আসছে বাংলাদেশ। তার কথা মতো নতুন পরিকল্পনায় রেড জোনে সবকিছুই খোলা থাকবে, তবে তা স্বাস্থ্যবিধি মেনে। এখন লকডাউন নাই, জোনিং সিস্টেম হবে। আমরা চাই যে এই অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক জীবনযাত্রা যতটা সম্ভব রক্ষা করে তাহলে এটাকে বাস্তবায়ন করা। সবকিছু তো ওই মতো নাও থাকতে পারে। এটা কবে নাগাদ স্যার আমরা একটা চূড়ান্ত কাঠামো পেতে পারি? চলছে তো। দফায় দফায় সিদ্ধান্ত বদল আর সমন্বয়হীনতা দেশের করোনা পরিস্থিতিকে আরো বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটা সম্ভবত একটা সমন্বয়ের অভাব এবং নেতৃত্বের একটা অভাব পরিলক্ষিত হচ্ছে। আমি সামনের দিকে তাকাতে চাই যে এখন এটাকে ঠিকমতো করা হোক এবং আমরা যেন এবারে আর এটাকে সাফল্য থেকে বঞ্চিত না হই। আমরা শুধু শঙ্কিত হচ্ছি যে সমন্বয়হীনতা দেখে সকালে একরকম, বিকেলে একরকম, সন্ধ্যা একরকম, রাতে একরকম, এই সিদ্ধান্তগুলো আমাদেরকে চূড়ান্ত খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। পাশাপাশি অ্যান্টিজেন টেস্টের বিষয়ে তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পর্যাপ্ত চিকিৎসা সেবা বা অ্যাম্বুলেন্স সার্ভিস কোনোটাই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ চট্টগ্রামের প্রথম লকডাউন করা এলাকা উত্তর কাট্টলীর বাসিন্দাদের। তাই বাধ্য হয়েই ঘর থেকে বের হচ্ছেন বলে দাবি তাদের। তবে সিটি কর্পোরেশনের মেয়রের দাবি, অভিযোগগুলো উদ্দেশ্যমূলক। আর সিভিল সার্জন বলছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনসাধারণ পর্যাপ্ত সেবা না পেলে লকডাউন সফল হবে না। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানবো পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। গত বৃহস্পতিবার রাতে লকডাউন চলাকালীন অবস্থায় উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী জুয়েল শিলের বোনের প্রসব বেদনা শুরু হয়। এ সময় দ্রুত কন্ট্রোল রুমের হেল্পলাইনে অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য ফোন দেওয়া হয়, কিন্তু কোনো ধরনের সেবা পাওয়া যায়নি। পরে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে ভর্তি করানো হয় প্রসূতি মাকে। উনি বলতেছে ঠিক আছে, দেখি আপনার জন্য আমরা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে পারি কিনা, কিন্তু প্রায় 30 মিনিট হয়ে গেল, আমাদের ওইখান থেকে কোনো কল আসে নাই। তৎক্ষণাৎ আমি কি করলাম, অন্য জায়গায় ফোন দিয়ে আমার একটা অ্যাম্বুলেন্স আনতে হয়েছে। করোনার বিস্তার রোধে নগরীর 10টি রেড জোন ওয়ার্ডের মধ্যে প্রথম লকডাউন করা হয় উত্তর কাট্টলী ওয়ার্ডটিকে। লকডাউন চলাকালীন স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাওয়ার কথা থাকলেও কিছুই পাওয়া হচ্ছে না বলে অভিযোগ কাট্টলীবাসীর। তাই ঘর থেকে বাধ্য হয়েই বের হতে হচ্ছে বলে জানান এলাকাবাসী। আমাদেরকে কেন রেড জোন দিয়ে ঘরবন্দি করে রাখছে? আমাদেরকে খাবার দিচ্ছে, একটু সবজি পর্যন্ত দেয় নাই। যে সেবাগুলো দেওয়ার কথা ছিল আমাদেরকে, ওই ধরনের কিছু আমরা পাইতেছি না। আমরা ফ্যাটের কারণে হয়তো বাইরে যেতে হবে। মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য ও স্বাস্থ্যসেবা দিয়ে সাহায্য করা না গেলে লকডাউন সফল হবে না বলে মনে করেন সিভিল সার্জন।
স্বাস্থ্যবিধিটা অবশ্যই মেনে চলতে হবে। যারা দরিদ্র মানুষ আছে, নিত্য চাহিদা এগুলোও কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে, না হলে লকডাউন তো সফল হবে না। তবে সিটি মেয়রের দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। এখানে অনেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলতে পারে অবহিত করেছিল কিনা, করার পরে উনি রেসপন্স পায়নি, তাহলে ওইটা হলো যে আমাদের ব্যর্থতা হিসাবে তো আর চিহ্নিত করা যাবে। গত 16 জুন থেকে লকডাউন শুরু হয় উত্তর কাট্টলী ওয়ার্ডে। লকডাউন চলাকালীন অবস্থায় পরিপূর্ণ সেবা নিশ্চিত করা না গেলে সেক্ষেত্রে লকডাউনের পূর্ণ সফলতা কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। দেশে কোভিড-19 সংক্রমণ শনাক্তের 107তম দিন, অর্থাৎ 16তম সপ্তাহের দ্বিতীয় দিন আজ, এবং এদিনে এসে দেশে মোট মৃতের সংখ্যা 1,500 ছাড়িয়েছে এবং অন্যদিকে মোট আক্রান্ত শনাক্ত ছাড়িয়েছে 1,15,000। শুরুতে আমরা সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে বাংলাদেশের কোভিড-19 সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে যাব। গত 24 ঘন্টায় দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 15,555 জনের, যাতে কোভিড-19 শনাক্ত হয়েছেন 3,480 জন, আর গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 38 জন। এ নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,502 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,678 জন। এ নিয়ে কোভিড-19 থেকে আক্রান্ত হওয়ার পর সেরে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 46,755 জন। গত 7 দিনে 2 দিন বাদে বাকি 5 দিনই কিন্তু 3,500-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং একদিন 4,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছিলেন। এই যাবৎকালের বাংলাদেশের যে আক্রান্ত শনাক্তের যে চিত্র, সেদিকে একটু নজর দিতে চাই। 8 জুন এসে মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছিল 68,504 জন। 8 জুন থেকে আজকে যে 22 জুন, এই সময়ের মধ্যে নতুন করে আরও 47,282 জন যোগ হয়ে মোট আক্রান্ত শনাক্ত বাংলাদেশে এখন দাঁড়িয়েছে 1,15,786 জন। বিভিন্ন সূচকে বাংলাদেশের একটু বৈশ্বিক অবস্থান, সেদিকে একটু নজর দিতে চাই। বাংলাদেশ মোট আক্রান্ত শনাক্তের তালিকায় বাংলাদেশ 17তম অবস্থানে রয়েছে, মোট মৃত্যুর দিক থেকে রয়েছে 30তম অবস্থানে, আর সুস্থ হওয়ার দিক থেকে রয়েছে 19তম অবস্থানে, আর মোট পরীক্ষার তালিকায় বিশ্বের মধ্যে রয়েছে 32তম অবস্থানে। কিন্তু জনসংখ্যা অনুপাতে যদি পরীক্ষার নিরিখে বাংলাদেশের অবস্থান 147তম প্রতি 10 লাখ মানুষের মধ্যে, বিপরীতে বাংলাদেশে মোট পরীক্ষা হচ্ছে 3,831 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বরাবরের মতন আজকেও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বেশি বেশি হাত ধোয়া এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে সম্ভব কোভিড-19 সংক্রমণের যে ঊর্ধ্বমুখী ধারা রয়েছে সেগুলোকে রুখে দেওয়া। করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে পাশে রাখবে চীন। স্বাস্থ্যমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে যাওয়ার আগে এমনটাই আশ্বাস দিয়ে গেলেন চীনা রাষ্ট্রদূত। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের বিশেষজ্ঞ দলকে বিদায় জানাতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বর্তমান হারে রোগী বাড়তে থাকলে হাসপাতালে চিকিৎসা সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। 14 দিনের সফর শেষে দেশে ফেরার আগে রোববার কূটনীতি বিষয়ক রিপোর্টারদের অনলাইন ব্রিফিং করে চীনের চিকিৎসক দল। সেখানে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের মানুষের সচেতনতা নিয়ে হতাশা জানান তারা। তবে বিষয়টি গণমাধ্যমে ভুলভাবে এসেছে বলে দাবি তাদের। উল্টো বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করল চীনের চিকিৎসক দল। বাংলাদেশের গণমাধ্যমে কোভিড পরিস্থিতি নিয়ে চীনা প্রতিনিধি দলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। সীমিত সামর্থ্য নিয়ে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা ভালোভাবেই কোভিড পরিস্থিতি মোকাবেলা করছে। মহামারীর সময় চিকিৎসা সহ সব ক্ষেত্রে চীন সহায়তা করছে বলে দেশটিকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। চায়না ভ্যাকসিন তৈরি করছে এবং কিছু সময় লাগবে। যখনই কার্যকরী ভ্যাকসিন তৈরি হবে, বাংলাদেশকে যেন অগ্রাধিকারে সেই ভ্যাকসিন দেওয়া হয়, এই বিষয়ে আমরা তাদেরকে বলেছি, আমরা অনুরোধ করেছি। সুরক্ষা সামগ্রী সহ নানা বিষয়ে বাংলাদেশকে সহায়তা দেয়া চীন ভ্যাকসিন নিয়েও পাশে থাকার আশ্বাস দেয়। চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। করোনা মোকাবিলায় বাংলাদেশ চীনের পাশে ছিল, চীন ভ্যাকসিন নিয়েও বাংলাদেশের পাশে থাকবে। এদিকে করোনা পরীক্ষায় কিটের সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে বর্তমান হারে রোগী বাড়তে থাকলে হাসপাতালে চিকিৎসা সংকট তৈরি হওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে ভর্তি হতে না পেরে ফিরে যাচ্ছেন কেউ, কাউকে হতে হচ্ছে দালালদের দৌরাত্মের শিকার। অভিযোগ রয়েছে নার্স, ওয়ার্ড বয় আর স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধেও। করোনা দুর্যোগেও এমন চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীদের সুরক্ষায় আপাতত বন্ধ সুনির্দিষ্ট কিছু সেবা, বাকি সবার জন্যই খোলা হাসপাতালের দুয়ার। আর রোগীদের হয়রানির অভিযোগ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। সালাউদ্দিন লিয়া ও রতন মজুমদারের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। কয়েক ঘন্টার চেষ্টার পরও ভর্তি হওয়া যায়নি। হাসপাতালের দুয়ার থেকেই ফিরতে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসা সন্তান সম্ভবা এই নারীকে। একবার বার্ন ইউনিট, একবার যে জরুরি বিভাগ, এবার এই পাশে দৌড়াদৌড়ি করতে করতে মনে করেন দিন শেষ, কিন্তু ট্রিটমেন্টের কোনো কিছুই নেই, তো শ্বাস পর্যন্ত এখন চলে যাচ্ছে আর কি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায়ই চোখে পড়ছে এমন চিত্র। কেউ আসছেন কয়েক হাসপাতাল ঘুরে, কেউ বা ঢাকার বাইরে থেকে। কারো কপালেই জুটছে না ঢাকা মেডিকেলের শয্যা। বলছি তো সাধারণ রোগী আছে, আপনি বেশি জানেননি আমাদের সাথে, তাহলে ভর্তি করে দিয়ে করোনা রোগীর কাছে রাখেন, এগুলা বলে। এখানে বলে সিট নেই। হাসপাতাল কর্তৃপক্ষ আপনারা কি বলছে? বলছে যে আমরা ওই মেডিকেলে নিয়ে যাচ্ছি, সুন্দর বেটার দিব, হার্টের সমস্যা তো। ভর্তি হতে পারলেও সেবা পাওয়ার ক্ষেত্রে শেষ নেই বিড়ম্বনা। দালালদের দৌরাত্ম কমেনি এতটুকু। ভর্তি করতেছিল না, পরে দালালদের যখন টাকা দিছে দালালরা গিয়ে ভর্তি করছে। একজনরে দিছে 1200 টাকা, আরেকজনরে দিছে 700 টাকা। টেস্টের বেলায় ওনারা বলে কি যে আসেন আমরা করে দিই। নার্স বা স্বাস্থ্যকর্মীদের নিয়েও রয়েছে খেদ। ওয়ার্ড বইগুলা কেউ ওই অক্সিজেনটা লাগাই দিলে বলে যে খরচপাতি এরকম টেরকম, টাকাটা যদি না দিতে চায় তাহলে রোগীর সাথে মিসবিহেভও করে। নার্সরা নিজেরা কোনো কিছুই করে না, যদি আপনি রোগীর পাশে থাকেন আপনি বললে তারপরে ওনারা বিরক্ত হয়। বর্তমানে ঢাকা মেডিকেলে কোভিড, নন কোভিড এবং সন্দেহভাজন কোভিড 3 শ্রেণীর রোগীদেরই সেবা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীদের সুরক্ষার স্বার্থেই কয়েক ধরনের চিকিৎসা আপাতত বন্ধ। এর বাইরে কাউকে ফিরিয়ে দেওয়ার অবকাশ নেই। কার্ডিয়াক কেস, কিডনি কেস, নেফ্রোলজি, এন্ডোক্রাইনোলজি, যত ধরনের মেডিকেল কেসগুলো আছে সেগুলি কিন্তু আমাদের এখানে এখন চিকিৎসা আমরা করতে পারি না, কারণ ওই রুগী রাখার কোনো ব্যবস্থা নাই। ওই রুগী আমরা রাখতাম হচ্ছে 2 বিল্ডিং এ, যেখানে এখন কোভিড এবং সাসপেক্টেড কোভিড হয়েছে। এর বাইরে কোনো পেশেন্ট চলে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আশ্বাস, কোনো স্বাস্থ্যকর্মীর বিষয়ে অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। দেশে কোভিড-19 মহামারীর এ সময়ে সাধারণ মানুষের চাওয়া হাসপাতালগুলোতে মিলবে মানবিক আচরণ আর কাঙ্ক্ষিত সেবা। কিন্তু দেশের অন্যতম প্রধান হাসপাতাল খোদ ঢাকা মেডিকেলে সে প্রত্যাশা কতটা পূরণ হচ্ছে তা নিয়ে রয়ে যাচ্ছে প্রশ্ন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে কুয়েত সরকারের তদন্তে যেখানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে, সেখানে তার পক্ষে সাফাই গেয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে লেখা এক চিঠিতে পাপুলের বিরুদ্ধে প্রকাশিত খবরগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন রাষ্ট্রদূত। তবে ইতোমধ্যে রাষ্ট্রদূত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দায়িত্বে না থাকলেও তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করবে রাষ্ট্রীয় সংস্থাগুলো। এহসান জুয়েল জানাচ্ছেন বিস্তারিত। তদন্তে বের হয়ে আসছে একের পর এক তথ্য। অর্থ পাচার, ঘুষ কেলেঙ্কারি সহ নানা অভিযোগে অভিযুক্ত সংসদ সদস্য কাজী পাপুলের কাছ থেকে অবৈধ সুযোগ নেওয়া কুয়েতের বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীদের নাম বের হয়ে আসছে দেশটির তদন্তে। শুধু মানব পাচার নয়, গ্রেপ্তারকৃত পাপুলের বিরুদ্ধে 5টি অভিযোগের তদন্ত করছে এখন কুয়েতের গোয়েন্দা সংস্থা। উল্টো চিত্র বাংলাদেশের পক্ষ থেকে। গ্রেপ্তারের 16 দিন পরও কোনো তথ্য নেই দাবি রাষ্ট্রদূতের। অথচ সময় সংবাদের হাতে আসা একটি চিঠিতে দেখা যায়, গত ফেব্রুয়ারি মাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে রাষ্ট্রদূতের পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে পাপুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যে। কুয়েতের আল কাবাস পত্রিকার সাংবাদিককে দূতাবাসের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করার কথা বলা হয় এই চিঠিতে। একই সঙ্গে কুয়েতের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল এভিডেন্স থেকে পাপুলকে গুড কন্ট্যাক্ট সার্টিফিকেট এবং নন কনভিক্টেড মর্মে উল্লেখ করার কথাও বলা হয়। এই চিঠিতে মোট 3 বার সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেন রাষ্ট্রদূত। সময় সংবাদের কাছেও তিনি অভিযোগগুলো বাতাসের বলে দাবি করেন। আমাদের কাছে কোনো তথ্য নাই, এগুলি মুখরোচক কথা, এগুলি ঘটার কথা, বাতাসের কথা, কিসের তদন্ত হবে? চিঠির বিষয়ে অবগত নন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্তের আওতায় আনা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে উদয় দিয়েছিলেন, এটা হয়তো ব্যক্তিগত চিঠি, ওইটা আমি জানি না। অবশ্যই বড় অ্যাকশন হবে। আমরা ইতিমধ্যে নতুন রাষ্ট্রদূত ওখানে গিয়ে যাবেন সেটা নির্ধারণ করেছি। বর্তমান বাদ হইলেও যদি দেখা যায় যে এগুলোর সাথে সম্পৃক্ততা আছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, দে উইল টেক কেয়ার অফ ইট। কুয়েতের গণমাধ্যমে সবশেষ খবরে বলা হচ্ছে, পাপুলের কাছ থেকে 28 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দেশটির পুলিশ আরও 2 ব্যক্তিকে খুঁজছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। পরিচয় ফেসবুক কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারপর সম্পর্কের ঘনিষ্ঠতা।
বিদেশ থেকে দামি উপহার এসেছে অথবা লটারিতে জিতেছেন কোটি টাকা, এমন প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া রাজধানীতে এমন অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে এক চক্র। দেশি বিদেশি এই প্রতারক চক্রের 3 জন গ্রেফতার হয়েছে গোয়েন্দা পুলিশের হাতে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সুন্দরী নারীর ছবি ফেসবুক প্রোফাইলে পাঠানো হয় বন্ধুত্বের অনুরোধ। মেসেঞ্জারে কথোপকথনে গভীর হয় বন্ধুত্ব। এক পর্যায়ে সেই বিদেশি বন্ধুর কাছ থেকে আসে দামি উপহার। বিমানবন্দর থেকে কাস্টমস কর্মকর্তা ফোন দিলে প্রথমে কিছুটা দ্বিধা থাকলেও বিস্তারিত তথ্য নিয়ে একের পর এক ফোন আসতে থাকলে এক পর্যায়ে বিশ্বাস না করে আর কোনো উপায় থাকে না। এখন এখানে আপনার আইএমএস এর জন্য যে চার্জ আসতেছে 10,50,000 টাকা, হয়তো এটা পরিশোধ করতে হবে। তাহলে আইএমএস এর আমাদেরকে আইএমএস থেকে ওনারা ইনফরমেশন দিতে হবে যে এখানে কোনো ধরনের নাই, আপনারা এটা ক্লিয়ার করতে পারেন। বিদেশি বন্ধু জানিয়েছিল পার্সেলে আছে সামান্য কিছু উপহার, কিন্তু কাস্টমস কর্মকর্তা কাজী সালাউদ্দিন দিতে থাকে একের পর এক চমক। প্রথমে বলা হয় পার্সেলে আছে সোনা, যা ছাড়াতে লাগবে 65,000 টাকা। সর্বমোট টাকা নিছে 8,62,000 টাকা। ঠিক একই রকম প্রতারণার শিকার হয়ে 54,66,000 টাকা খুইয়েছেন আরেক নারী। তার কাছে আসা পার্সেলে রয়েছে 50,000 পাউন্ড। জানতে পেরেছে জাতিসংঘের মানি লন্ডারিং বিভাগ। এই টাকা সন্ত্রাসবাদে ব্যবহার হবে কিনা বিষয়টি নিশ্চিত হতে লাগবে জাতিসংঘের অ্যান্টি টেরোরিস্ট ইউনিটের ছাড়পত্র। শুধু তাই নয়, ইন্টারপোলের ছাড়পত্রও প্রয়োজন। প্রতিটি দফতর থেকে চিঠি আসে ইমেইলে। প্রত্যেক সনদের জন্য লাগবে লাখ লাখ টাকা। এসব প্রতারণার পেছনে আছে বাংলাদেশি নাগরিক বাচ্চু ও তার স্ত্রী। আছে ঢাকায় বসবাসরত নাইজেরিয়ান নাগরিক হেনরি। বিদেশ থেকে এসব চিঠি পাঠায় মাইকেল, আর কাস্টমস কর্মকর্তা সেজে ফোন দেয় বাকি সহযোগীরা। আমাদের অ্যাকাউন্টে যখন টাকাটা আসে তখন আমাদেরকে জানাই দেয় যে এই টাকাটা আসছে, তুমি চেক করতে বলে। তারপর চেক করে আমরা কনফার্ম করি, কল করে তারপর টাকাটা উঠিয়ে ফেলি। Michael is the cheater. So when you have money from Bachu, he will call me, go and collect and give his agent. তবে বাচ্চুর স্ত্রী ফাতেমাকে গ্রেফতার করা সম্ভব হয়নি এখনো। গ্রেফতার লিটন, জসিম ও শাওনের ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ। বাংলাদেশের মানুষরা এই অন্যায়ভাবে লোভী হবেন না যে বিদেশি বন্ধু তাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দেবেন, এই একটা জিনিস। সাসপিশিয়াস ট্রানজাকশন সম্পর্কে যদি আমাদেরকে সময় মতো ইনফরমেশন দেন তাহলে এই জাতীয় প্রতারণা অনেকখানি কমতে পারে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। করোনাকালের এই অভাব আর হাহাকারের মাঝে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁদপুর শহরের এক অটোরিকশা চালক। বিকাশ এজেন্টের 61 লাখ টাকা পেয়ে পুলিশের কাছে ফেরত দিলেন তিনি। গতকাল সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় ঘটে এমন ঘটনা। পরে তাকে পুরস্কার দেয় পুলিশ। চাঁদপুর থেকে ফারুক আহমেদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। চাঁদপুরে চোর পুকুরপাড় এলাকায় এই অটোরিকশায় 61 লাখ টাকা ভুল করে ফেলে যান বিকাশ এজেন্টের কর্মচারী মাসুদ। প্রায় আধা ঘন্টা সেই টাকা নিয়ে অপেক্ষা করেন অটোরিকশার চালক সজীব, কিন্তু টাকা নিতে কেউ ফিরে না আসায় একসময় চলে যান তিনি। পুলিশ জানায় রোববার সকালে শহরের পৌরসভা কার্যালয়ের পাশের ইউসিবিএল ব্যাংক থেকে বিকাশ এজেন্ট আলমগীর আলম জুয়েলের এক কর্মী মাসুদ 61 লাখ টাকা তোলেন। পরে ব্যাটারি চালিত অটোরিকশায় টাকা ভর্তি ব্যাগটি ফেলে শহরের জোর পুকুরপাড় এলাকায় নেমে যান। যখনই টাকার কথা মনে পড়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে সদর মডেল থানায় বিষয়টি জানালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে অটোরিকশা চালক সজীব টাকা হারানোর বিষয়টি জানতে পারেন। পরে টাকা ভর্তি ব্যাগটি পুলিশের হাতে ফেরত দেন সজীব। আমি এমনি কালকে 5,000 টাকা উড়ে আমি এটা খুশি হয়েছি। হয়তো এই টাকাটা নিয়ে আরো অনেক চক্র এটার সাথে যদি মিলে যেত তাহলে তো আর এটাকে উদ্ধার করা আমাদের জন্য কঠিন হয়ে যেত আর কি। অটোরিকশা চালকের সততায় মুগ্ধ আইন শৃঙ্খলা বাহিনী ও বিকাশ এজেন্ট জুয়েল। ডিবির ওনাদেরকেও খুব সকাল থেকে তৎপরতার সাথে, যখনই আমার টাকাটা মিস হইলো সকালবেলা, ওনারা সাথে সাথে খবর পাওয়ার সাথে সাথে চলে যায় স্থানে যেখান থেকে টাকাটা মিস হয়েছে। অ্যান্ড দেন তারপরে যখন আমি থানাতে আসি জানতে পারি ওনারা সবাই থানাতে এসে আমি কাউরেই পাইনি, সবাই মোটামুটি নেমে গেছে টাকাটার জন্য। 61 লাখ টাকা ফেরত দিয়ে সততার পরিচয় দেয়ায় অটোরিকশা চালক সজীবকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হয়। সময় সংবাদ, চাঁদপুর। সরকার ঘোষিত 10 জেলার সুনির্দিষ্ট রেড জোন এলাকাগুলোতে জনসাধারণকে সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। এ সময় সফররত চীনা বিশেষজ্ঞ দল করোনা মোকাবিলায় নানা সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন বলেও জানান ওবায়দুল কাদের।
বেশ কিছু জেলা ও সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ সকল এলাকা জনসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানাচ্ছি। চীনা বিশেষজ্ঞ দলটি সরকারের নানান সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনের প্রশংসা করেছেন, পাশাপাশি জনগণের সচেতনতার অভাবের কথাও তুলে ধরেছেন। সরকার করোনা নয় মেগা প্রকল্পকে প্রাধান্য দিয়ে দুর্নীতির মহোৎসবে মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ড্যাবের উদ্যোগে অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন উপলক্ষে ভিডিও বার্তায় তিনি একথা বলেন। মহাসচিব বলেন, সরকার ত্রাণ দেয়া আর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনার নামেও দুর্নীতি করে যাচ্ছে। চিকিৎসকদেরকে চিকিৎসা করবার জন্য যে সুরক্ষা দেওয়া, সেই সুরক্ষা দেওয়ার সুযোগটুকু তারা সৃষ্টি করতে পারেন। চুরির একটা মহোৎসব হয়েছে, কে কত চুরি করবে যেন সেই কম্পিটিশন চলছিল। মাস্ক এবং আপনার স্যানিটাইজার এবং অন্যান্য পিপিই এইসব বিষয়গুলো ক্রয় করার ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি আমরা লক্ষ্য করি। তাদের এই জায়গাটাতে কোনো প্রাধান্য তারা দেয় না। তাদের প্রাধান্য একটাই, যে তারা মেগা প্রকল্প তৈরি করবে, মেগা প্রকল্পে মেগা লুট করবে এবং দুর্নীতির মহোৎসব চলছে। ওয়েব সিরিজ নির্মাণের ক্ষেত্রে দেশীয় সংস্কৃতির বিষয়টি নজর রাখতে নির্মাতাদের নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, বেসরকারি টেলিভিশনের টিআরপি নির্ণয়ে দেশে বৈধ কোনো প্রতিষ্ঠান নেই। ওয়েব সিরিজ নির্মাণ করার ক্ষেত্রে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, মূল্যবোধ এগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হবে এই কথা বলে, এই দোহাই দিয়ে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অবজ্ঞা করে কোনো কিছু করা কখনো সমীচীন নয় এবং আইন অনুযায়ীও সেটি দণ্ডনীয় অপরাধ। তো আমরা এই বিষয়গুলো আমাদের নজরে এসছে। আমরা ইতিমধ্যে খতিয়ে দেখছি যেই সমস্ত সার্ভিস প্রোভাইডার এই সার্ভিস দিয়ে এই ধরনের ওয়েব সিরিজ প্রচার করার সুযোগ করে দিয়েছে, তাদের আদৌ কোনো লাইসেন্স আছে কিনা। শুধু ব্যাংক নয়, প্রয়োজনে বাজেট থেকে বরাদ্দ দিয়ে হলেও চামড়া খাতকে বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের। দুপুরে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত ভার্চুয়াল সভায় এ আহ্বান জানান তিনি। অন্যদিকে শিল্প সংশ্লিষ্টদের দাবি, চামড়া নষ্টের মতো সংকট যেন আর না ঘটে, সেজন্য প্রয়োজনে দিতে হবে আর্থিক প্রণোদনা। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, লেদার সেক্টর হ্যাজ কমপ্লিটলি গন ডাউন। ঈদের আগে আপনি আরেকটা সিরিয়াস ডিজাস্টারের দিকে যাচ্ছেন। গতবার হয়েছে তার থেকে 10 গুণ বেশি হবে। এই ক্ষোভ ধ্বংসের হাত থেকে চামড়া শিল্প রক্ষায় নানামুখী সংকট ঘিরে 2017 সালে নতুন শিল্পনগরী সম্পূর্ণ প্রস্তুত না করেই হাজারীবাগ থেকে সরিয়ে নেয়াকে বড় ভুল মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা। সোমবার দুপুরে শিল্প মন্ত্রণালয় আয়োজিত অনলাইন সভায় শিল্প মালিকরা জানান, ট্যানারিগুলোতে এখনো পড়ে আছে বিগত বছরের রপ্তানিযোগ্য চামড়া। সংকট এড়াতে এবার সরকারি নীতি সহায়তার দাবি তাদের। আমাদের যে পূর্বের যে লোনটা আছে 5 থেকে 600 কোটি টাকা, খুব একটা বেশি নয়, সেটাকে ব্লক করে ব্যাংকগুলো আমাকে লোন দিতে পারে। সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে চামড়া শিল্পে যে কোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে মাদ্রাসাগুলোকে প্রণোদনা দেওয়ার পক্ষে শিল্প প্রতিমন্ত্রী। আর করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের দাবি পরিবেশ মন্ত্রীর। মৌসুমী ব্যবসায়ী সেটি না থাকলেও কিন্তু মাদ্রাসার, কওমি মাদ্রাসার হুজুর এবং ছাত্ররা চামড়া সংগ্রহ করবে, তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। ঈদ 1 মাস আছে, আবার যাতে তারা এই দায় এড়াইতে না পারে, সরকারের সর্বোচ্চ মহলে এটাকে আলোচনা করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সভায় পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবছর চামড়া শিল্পকে যে কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে রক্ষায় কঠোর তৎপরতার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনার এই দুঃসময়ে বাম্পার ফলনের পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রয়েছে ধান ও চালের, কিন্তু তারপরও উত্তরাঞ্চলের মিল ও মোকাম মালিকদের কারসাজিতে স্থিরতা ফিরছে না চালের বাজারে। এমন অভিযোগ ব্যবসায়ীদের। ভরা এই মৌসুমে চালের দাম চট্টগ্রামে কেজিতে কমেছে মাত্র 1 টাকা, অথচ ধানের দাম বাড়ার অজুহাতে গত মাসেই চালের দাম বাড়ানো হয়েছে 5 থেকে 6 টাকা পর্যন্ত। শাখাউত্তরপুর ক্যামেরায় বিস্তারিত জানবো কমলদের রিপোর্টে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। করোনার কারণে শ্রমিক সংকটের কথা বলা হলো, তেমন কোনো ক্ষতি ছাড়াই ফসল পৌঁছেছে গুদামে।
কৃষকের মাঠের ধান এখন চাল হয়ে বাজারে, কিন্তু চালের দাম নিয়ে দিনাজপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, আশুগঞ্জের মিল ও মোকাম মালিকেরা কারসাজি বলে অভিযোগ সাধারণ ব্যবসায়ীদের। যারা মিল মালিক আছে এরা মনে করেন ধানের দাম বেশি, এরা চালের দাম ভাড়ায় দেয়, আমরা ভাড়ায় বিক্রি করতে হচ্ছে। বাইরে থেকে যে রেটটা দেওয়া হয় আমরা সেই রেটে মাল আনতে হয়। পাইকারি পর্যায়ে সাধারণ মানের বেতি আতপ এবং পাইজামা আতপ 50 কেজির বস্তা 2100 টাকা, মিনিকেট আতপ 2200 টাকা, চিনিগুড়া 4700 টাকা, মিনিকেট সিদ্ধ এবং পারিজা সিদ্ধ 2200 টাকা, নারিশা সিদ্ধ 2300 টাকা ধরে বিক্রি হচ্ছে। প্রতিটিতে 13 মেট্রিক টন করে দেশের উত্তরাঞ্চল থেকে প্রতিদিন 40 থেকে 50 ট্রাক চাল ঢুকছে চট্টগ্রামের চাকতাই, খাতুনগঞ্জ এলাকায়, যার পরিমাণ প্রায় 700 মেট্রিক টন। এখানে কোনো কৌশল করা না হলেও মিল মালিক এবং মোকাম মালিকরা কৌশল করে প্রতি বস্তায় চালের দাম 100 থেকে 200 টাকা বাড়াচ্ছে বলে অভিযোগ করছেন এখানকার ব্যবসায়ীরা। সংকট না থাকা সত্ত্বেও গত মাসে এসব চাল প্রতি বস্তায় 300 থেকে 500 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আর দর হলে বাজার বাড়াই দিতেছে, এখন 2 গাড়ি কম সেল কম আসছে, এখন 100 টাকা বাড়া। এই অবস্থায় চালের দাম নিয়ন্ত্রণে রাখতে নগরীর চাকতাই এবং তার আশপাশের এলাকার গুদামগুলিতে তদারকি শুরু করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আমি আশা করি যে ওইখানে জেলা প্রশাসন আছে, তারা ইনশাল্লাহ আপনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর কি। বন্দরনগরীতে চালের গুদাম রয়েছে অন্তত 300, এর মধ্যে কমিশন এজেন্ট 100-র বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তিস্তা নদীর ডান তীরকে ঘিরে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হলেও তা অপর্যাপ্ত ও পরিচর্যার অভাবে অনেকটাই ভঙ্গুর। অন্যদিকে একেবারে অরক্ষিত বাম তীরের মানুষ, তাই দুপারের মানুষই আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। ভারী বর্ষণ আর বরফ গলা পাহাড়ি ঢল সামলাতে ব্যারেজের 44টি গেটের সবকটি খুলে দিয়েছে কর্তৃপক্ষ। গত 2 সপ্তাহে রেড অ্যালার্ট সহ নদীর পানির বিপদসীমা অতিক্রমের ধকল সামলাতে হয়েছে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম জেলার তিস্তা তীরের মানুষকে। লালমনিরহাটও বাদের দরকার, নীলফামারীতেও বাদের দরকার। নদীর নৌকাতে জানাকি নৌকাতে যাই, রাস্তাঘাট নাই। অন্যতম বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। নদীর ডান তীরে 4 দশকেরও বেশি সময় ধরে গড়ে তোলা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। যদিও পরিচর্যার অভাবে দারুণ ভঙ্গুর আর দুর্বল এসব স্থাপনা। পানির সামান্য চাপেই বিধ্বস্ত হচ্ছে বাঁধ, ডুবছে ফসল ও মানুষের বসতি। কিন্তু নদীর বাম তীর সম্পূর্ণ অরক্ষিত। অতিরিক্ত বন্যার ওটা ভাঙে যায়, উজান ভাটি আমাদের ব্যাপক হারে জমি জায়গা ক্ষতি হয়, বাড়িঘর ক্ষতি হয়। স্থানীয়ভাবে যদি বন্যা ওভার বন্যা হয়, নদী উছলি যায়, যদি এধার ওধার পানি যায়, তাহলে হয়তো স্থানীয় মানুষের যেটা এফেক্টেড এরিয়ার মধ্যে পড়ে, যেগুলো বাঁধ তাদের বাইরে যেগুলো পড়ে, এগুলোতে পর্যাপ্ত ক্ষতি হয়। অবশ্য তিস্তা পাড়ের মানুষকে বাঁচাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের দাবি করছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামে ওখানে আমরা কাজ ইমার্জেন্সি ডিক্লেয়ার করছি, কাজ শুরু করছি। আর কুড়িগ্রামের 2টা পয়েন্ট, রংপুরে ফুটাবাড়ি গোয়েন, ওইটা মেরামত করতেছি, এখন মেরামত হয়ে গেছে। এখন নোয়ালি বাঁধ, ডানতির বাঁধটা, ওইটা আমরা মেরামত। পানি বাড়তে শুরু করায় আতঙ্কে আছে করোনাকালে দুর্ভোগে থাকা তিস্তা নদীর 2 পারেরই মানুষ। তবে বাম তীরের মানুষের দাবি, তাদের রক্ষায় বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হোক। রতন সরকার, সময় সংবাদ, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট। ডলফিনের পর এবার কক্সবাজারে দেখা মিলল তিমির। 2 দিনের ব্যবধানে আজ শাহপুরীর দ্বীপে একটি তিমির মরদেহ পাওয়া যায়। তিমির শরীরে কোনো চামড়া ছিল না। কী কারণে মারা গেছে তা জানার জন্য ময়নাতদন্ত প্রয়োজন বলে জানান সমুদ্র বিজ্ঞান গবেষকরা। আর পরিবেশবিদরা বলছেন, সামুদ্রিক বিরল প্রজাতির এসব প্রাণী রক্ষায় সরকারের ব্যবস্থা নেওয়া দরকার। এর আগে একই দ্বীপের পশ্চিম পাড়া সৈকতে তিমির বাচ্চার দেখা পাওয়া যায়। টেকনাফ শাহপুরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকত, যেখানে জোয়ারের পানিতে বেড়িবাঁধের ব্লকের সঙ্গে বারবার ধাক্কা লেগে ভেসে আসে তিমির বাচ্চা। মাঝে মধ্যে ব্লকে লেগে রক্তাক্ত হয়, পরে জেলেদের সহায়তায় সাগরে ফিরে যায় তিমিটি। সোমবার সকালে টেকনাফ ঘোলারচর পয়েন্টে ভেসে আসে বিশাল আকৃতির আরও একটি মৃত তিমি। গায়ে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও উপরে ছিল না চামড়া। আর দীর্ঘ সময় পার হলেও ঘটনাস্থলে দেখা যায়নি প্রশাসনের কাউকে। সকালে শাহপুর দ্বীপ ঘোলারচরে তিমি মাছটি মরা ভেসে আসে। এখন পর্যন্ত এখানে কর্তৃপক্ষ কেউ আসেনি, যে কারণে মাছটির থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পরিবেশ দূষণের সম্ভাবনা দেখা দিচ্ছে। ছবি ও ভিডিও ফুটেজ দেখে টেকনাফ সৈকতে মারা যাওয়া জলজ প্রাণীটি তিমি বলে চিহ্নিত করেছেন সমুদ্র বিজ্ঞান বিশেষজ্ঞরা। তারা বলছেন, তিমিগুলো কোন প্রজাতির ও কি কারণে মারা গেছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। মৃত্যুর কারণ কি সেটা একেবারেই শুধু ছবি দেখে বলার কোনো সুযোগ নেই, তার পোস্টমর্টেম হওয়ার প্রয়োজন রয়েছে। এটি কি আগেই মৃত অবস্থায় ভেসে এসে উপকূলে আটকে গেছে, নাকি উপকূলে আটকে গিয়ে
নিহত হয়েছে, যদি সমুদ্রে মারা গিয়ে থাকে সে কি কোনো রোগে ভুগছিল বা আহত হয়েছে কিনা। পরিবেশবিদদের দাবি, সামুদ্রিক বিরল প্রজাতির এসব প্রাণী রক্ষায় মানুষকে সচেতন করার জন্য সরকারকে আরও কঠোর হতে হবে। জনস্বার্থে সামুদ্রিক এই বিরল প্রজাতির প্রাণীগুলো সুরক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করে এবং সেই সাথে অবশ্যই দাবি জানাবো তাদের জন্য একটি ভেটেরিনারি হাসপাতাল কক্সবাজারে স্থাপনের জন্য। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে 8 প্রজাতির তিমির বিচরণ থাকার তথ্য ইতিপূর্বে নানা জরিপে উল্লেখ রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনায় আরো 38 জন সহ মোট মৃত্যু ছড়ালো 1,500। হটস্পট ঢাকা বাদ দিয়ে রেড জোন ঘোষণা অবৈজ্ঞানিক বলছেন বিশেষজ্ঞরা। মাশরাফির শারীরিক অবস্থায় স্থিতিশীল। করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে পাশে রাখবে চীন। বর্তমান হারে রোগী বাড়তে থাকলে হাসপাতালের শয্যা সংকটের আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। আমাদের কাছে কোনো তথ্য নাই, এগুলি ঘটার কথা, বাতাসের কথা, কিসের তদন্ত হবে? আদম ব্যাপারী পাপুলের পক্ষ নিলেন রাষ্ট্রদূত, বললেন সব অভিযোগ বাতাসের। রাষ্ট্রদূতের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব করে প্রতারণার ফাঁদ, প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। দেশি বিদেশি 3 সদস্য গ্রেফতার। এবং চাঁদপুরে বিকাশ এজেন্টের 61 লাখ টাকা পেয়ে পুলিশের কাছে ফেরত দিলেন অটোরিকশা চালক। সততার জন্য পুরস্কৃত করল পুলিশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।